নমস্কার, আমি তরুণ ঘোষ। শেষ পর্যন্ত মনে হচ্ছে ইরান তার কড়া অবস্থান থেকে পিছিয়ে আসছে। যে আমাদের কাগজে একটা খবর বেরিয়েছে, প্রতিবাদী যুবকের ফাঁসি স্থগিত। এটা নিয়ে যা আগে লেখা হয়েছে তাতে আপনারা সব জানেন, আমি শুধু গুরুত্বপূর্ণ অংশটুকু আমি পড়ছি। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলির মতে ইরানের নিহতের সংখ্যা অবশ্য এতদিনে ৩,৪০০ ছাড়িয়েছে। আমেরিকা বুধবার কাতারে পশ্চিম এশিয়ায় তাদের সব থেকে বড় ঘাঁটি থেকে গুরুত্বপূর্ণ কর্মীদের সরিয়ে নেওয়া শুরু করেছে, সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কা ভেবেই। পাশাপাশি ইরানও গলা ছাড়িয়েছে, কার্যত ট্রাম্পকেই খুনের হুঁশিয়ারি দেয়। ২০২৪ সালে পেনসিলভেনিয়ার ট্রাম্পকে লক্ষ্য করে যে গুলি চলেছিল, ইরানের সরকারি টেলিভিশন সেই ঘটনার ক্লিপিং দেখিয়ে দাবি করেছে এবার গুলি চললে কানের পাশ দিয়ে ফসকাবে না। এই মেজাজ থেকেই আজ কিছুটা সরে আসতে দেখা গিয়েছে ইরানকে। যেমন ২৬ বছর বয়সী ইরফান সুলতানিকে ধৃত বিক্ষোভকারীদের মধ্যে প্রথম ফাঁসি কাটে ঝুলতে পারেন বলে ধারণা করা হচ্ছিল। ইরানের বিচার বিভাগ কিন্তু এদিন জানিয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হচ্ছে না। সরকারি সংবাদ মাধ্যমে একই কথা বলা হয়। তিনি এখনো কারাগারেই রয়েছেন। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি পরিষ্কার বলেন, আজ বা কাল বা কোনো সময় তার ফাঁসি হবে না। ফাঁসির পরিকল্পনা নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলি সুলতানির পরিবারের সঙ্গে যোগাযোগ করে একই তথ্য পেয়েছে। আমার মনে হয় যে ইরানের কোনো বন্ধু রাষ্ট্র, ইরানের কোনো বন্ধু রাষ্ট্র এইটা সম্ভবত ইরানকে বুঝিয়েছে যে এটা এখনই করা ঠিক হবে না, এতটা করা হবেন না। এতটা করা যদি আপনি হন, তাহলে পরে আপনার উপরে কিন্তু মার্কিন চাপ বাড়বে এবং আপনার দেশ আক্রমণ হবে। তবে ট্রাম্প এই কথা শুনে খুব খুশি হয়েছেন। উনি বলেছেন, আমি শুনেছি এটা ভালো খবর। তার বেশি তিনি কিছু বলেননি। কিন্তু ট্রাম্প বলেন এক, করেন এক। আপনারা ট্রাম্পকে দেখেছেন, ট্রাম্প যতবার যা বলবেন করবেন না, উনি সেটাই করেন। এখানেও যে তিনি কি কি করবেন সে ব্যাপারেও সন্দেহ রয়েছে। নইলে ওই এর থেকে এয়ারবেস থেকে সমস্ত 10,000 সেনাকে, যত ফাইটার জেট ছিল, সব থেকে বড় যেটা আরব দেশের মধ্যে সব থেকে বড় যেটা ছিল, সেটা থেকে উনি সমস্ত ইনস্টলেশন, সৈন্য সমস্ত সরিয়ে নিয়েছেন। এখন আন্তর্জাতিক সম্প্রদায় মনে করছে যে এটা একটা সাময়িক বিরতি, কিন্তু এটা বরাবরের জন্য নয়। তার কারণ হচ্ছে ট্রাম্পের আলটিমেটলি এই হচ্ছে মৌলবাদ খতম করা। আর একবার যখন বাঘের মুখে রক্ত লেগে গেছে, তখন বাঘ কিন্তু ছাড়বে না। কারণ এটাও খবর পাওয়া যাচ্ছে যে ইরানের একটা জাহাজ বলতে কি আপনার রণতরী, একটা পুরো ফ্লিট, রুজভেল্ট, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে পারস্য উপসাগরের দিকে। এখন সেটি রয়েছে সাউথ চায়না সিতে। তার পৌঁছাতে আরো বেশ কিছুদিন লাগবে। ওই এতে যে ফ্লিটটা আছে, সেই ফ্লিটটা শুধু একা আসে না, তার মধ্যে তার পাশে দুটো আরো যুদ্ধজাহাজ থাকে, তলায় থাকে সাবমেরিন। খুব সম্ভবত এটা পারস্য উপসাগরে এসে দাঁড়াবে এবং ওখানে না পৌঁছানো পর্যন্ত ট্রাম্প
খুব একটা ব্যবস্থা নেবেন না। সঙ্গে ইসরায়েলের কিন্তু প্রধানমন্ত্রী কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু, তিনি কিন্তু ইসরায়েল ছেড়ে তিনি অন্যত্র কোথাও গেছেন, সম্ভবত মার্কিন প্রেসিডেন্ট ওয়াশিংটনের ডিসিতে ট্রাম্পের সঙ্গে দেখা করতে গেছেন। এই নিয়ে কিছুর একটা খিচুড়ি পিচুড়ি পাকাচ্ছে। ইরানের সঙ্গে ইসরায়েলের দূরত্ব হচ্ছে 1100 কিলোমিটার। ফলে ইসরায়েলকে দিয়ে ওদিকে সিরিয়ায় বেস করেছেন উনি, সিরিয়ায় আছে একটা বেস, ইরাকে একটা বেস করেছেন। কিন্তু আসল যুদ্ধটা যে লড়ে সেটা হচ্ছে, আমি বরাবরই বলেছি, সেটা হচ্ছে যুদ্ধ জাহাজ। এই যে রুজভেল্টকে উনি পাঠিয়েছেন তাতে 10,000 সৈন্য ধরে, এবং সেটা হচ্ছে নিউক্লিয়ার যুদ্ধ জাহাজ। এর কোনো ফুয়েল লাগে না। তার সঙ্গে যে যুদ্ধ জাহাজ দুটো রয়েছে পাশাপাশি, সে দুটোও কিন্তু নিউক্লিয়ার। মানে 25 বছর এরা সমুদ্রে ঘুরতে পারবে এইরকম সাবমেরিন, সেও নিউক্লিয়ার। বিশ্বের সব থেকে বেশি যুদ্ধ ফ্লিট যদি বলেন সেটা হচ্ছে আমেরিকার কাছে 11টা। তা 11টা ফ্লিট যারা আছে, 2খানা ফ্লিট সে তো এদিকে ঘোরাবেই। 2খানা ফ্লিট, একটা হচ্ছে আপনার রেড সিতে অ্যালার্ট দিয়ে দেবে, আর একটা পারস্য উপসাগরে দিয়ে দেবে। এবার ওখান থেকে মারাটা সুবিধাজনক, প্লেন থেকে উঠবে, বোমা ফেলবে, চলে আসবে। এছাড়া বি টুকে ওড়ানো হয়েছে। বি2 সময় লাগবে 18 থেকে 19 ঘন্টা পৌঁছাতে। বি2 মোটামুটি মানে ছুটতে পারে একসঙ্গে 12 ঘন্টা মতো, মানে ফুয়েল না নিয়ে। কিন্তু তাকে রিফুয়েলিং করার জন্য সেই ব্যবস্থাও করা হয়েছে। ইসরায়েল থেকে সম্ভবত রিফুয়েলার ওখানে উড়ে গিয়ে বি2 বা একটা অন্য বিমান আছে সেটাতে ফুয়েলিং করবে। ফলে ট্রাম্প যে একেবারে সরে এসছেন এ কথা কিন্তু বলা যায় না। ট্রাম্প একজন এমন মানুষ, ট্রাম্প কিন্তু যুদ্ধকে টানতে চান না। তার হচ্ছে গিয়ে যুদ্ধ শুরু করব, 3-4 দিনের মধ্যে শেষ করব, বা 1-2 দিনের মধ্যে শেষ করব, বাড়ি চলে আসবো। আমি বেকার ওখানে বসে আমি ওখানে চা কফি খাবো না। শুরু করো এবং শেষ করো। আমার মনে হচ্ছে যে এই সমস্ত দেখে হঠাৎ ইরানের যে এই যে টার্ন ব্যাক ইরানের, আমার মনে হচ্ছে কোনো বন্ধু রাষ্ট্র বলেছে যতক্ষণ না পর্যন্ত একটা বড় কিছু হচ্ছে, মানে শান্তি স্থাপন হচ্ছে, ততক্ষণ আপনি একটু এড়িয়ে যান। আর বিক্ষোভকারীকে যদি গণতান্ত্রিকভাবে কেউ বিক্ষোভ করে তাহলে তাকে ফাঁসি দেওয়া যায় না, এটা কিন্তু আন্তর্জাতিক অপরাধ। ফলে আপনি এটা করবেন না। তারপরেই উনি পিছিয়ে আসেন। তবে যে হুমকিটা দিয়েছেন তাতে কিন্তু বোঝা যাচ্ছে পেনসিলভেনিয়াতে যে কাণ্ডটি হয়েছিল সেটা ইরানের দ্বারাই হয়েছিল, নইলে ইরান এইভাবে প্রকাশ্যে দাবি করতো না। খামেনি প্রকাশ্যে এইভাবে দাবি করতেন না। তবে আর একটি, তার হুতি আছে, তার আইএস আছে, তার নানান জঙ্গি সংগঠন আছে, তাদের স্লিপার সেল সমস্ত ইউএস জুড়ে রয়েছে। সেই স্লিপার সেলের কেউ যদি একটা দুর্ঘটনা ঘটিয়ে দেয় তাহলে পরে ইরানের একটা বড় শত্রু কিন্তু মানে নিকেশ হয়ে যাবে। এটা হচ্ছে খামেনির একটা চিন্তাধারা। এখন দেখা যাক, খুব ঘটনাবহুল একটা সময় যাচ্ছে, যত দিন যাবে তত কিন্তু ঘটনার মানে বাড়বে, পরিব্যাপ্তি বাড়বে এবং নানান রকম ঘটনা ঘটবে। তো এখন আমরা সেগুলোর দিকে তাকিয়ে থাকব। আপনারাও জানেন সব কিছু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।